রোদমা, শুভ্র কি সত্যি তোমার সাথে অশুভতম করেছে? রহিমা আর মজিদ আমাদেরকে ব্যাপারটা বলেছে, তবু আমি তোমার মুখ থেকে শুনতে চাচ্ছি। মামুর কথায় আমি হতবাক। শুভ্র ভাই অশুভতম করেছে? আর আমার সাথে? কখন? আমি কনফিউজড হয়ে বলে উঠলাম, মামু, শুভ্র ভাই আমার সাথে অশুভতম করে? এটুকু বলতে রহিমা খালা হুঙ্কার দিয়ে বলে উঠলেন, কি কন সাহেব, মাইয়া মানুষকে এসব মুখে কইব, তাও এতগুলো মানুষের সামনে? আমি আর মজিন ভাই নিজে দেখছি ওই পোলারে ছুডু আমার বুকে হাত দিতে। ছুডু আম্মা তো দুঃখও পাইছে। এই জন্যই তো এতক্ষণ দরজা বন্ধ করে বসে আছিল। শুধু আমরা কেন, এই কমলার মা, তুমিও দেখছো না? চোখ রাঙিয়ে, হ, আমিও দেখছি। এরপর আমাকে কথা বিশ্বাস হইতেছে না? মাইয়ারে সবার সামনে এসব জিগানো কি ঠিক? সাথে সাথে গ্রামের লোকেদের মধ্যে চাপা উত্তেজনা দেখা দিল। কেউ কেউ বলেও ফেলছেন, না ঠিক না, এইসব ওই তো না, সরকার বাড়ি মাইয়ার লগে পুনটামি করব আর সাইরা দিমো তা হয়তো না। এদের কথায় আমি স্তব্ধ। কোথা থেকে কোথায় চলে গেল এরা? আমার বুকে ব্যথার কথাটা এতটা বিশ্রীভাবে সবার সামনে আনা হবে জানলে। আর চোখে শুভ্র ভাইয়ের দিকে তাকালাম। ওনার চোখে পানি টলমল করছে, রাগের চোখ মুখ লাল। আমাকে উদ্দেশ্য করে বলে উঠলেন উনি, রোদ, তুমি কিছু বলবে না? ওনার এই একটা কথা চোখ ফেটে কান্না পেয়ে গেল আমার। কতটা চাপা অপমান, কষ্ট আর রাগ নিয়ে কথাটা বলছেন উনি। আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছিল, ওনাকে ঘিরে এসব কথা বলো না প্লিজ, উনি অমন নয়। কিন্তু গলা দিয়ে সরই বের হচ্ছে না আমার। এই সাডেন শকটা শরীরে ঝিম ধরে দিয়েছে আমার। চোখ দিয়ে পড়ে চলেছে কিন্তু গলা স্তব্ধ। বড্ড তৃষ্ণা পেয়েছে আমার। ঠিক তখনই পাশ থেকে বলে উঠল রহিমা খালা, সাহেব, ছোটো আম্মা কান্তাছে, এটা দেখেও বিশ্বাস হইতেছে না আপনার? আমি এবার সাহস নিয়ে কিছু বলতে যাব, তার আগেই আম্মু আমার হাত ধরে টেনে ঘরে নিয়ে এলো। ঘরে এনে বিছানায় ছুঁড়ে মারলো আমায়। আমি উঠে বসতে গালে জোরে সোরে চর বসিয়ে দিল। আমি গালে হাত দিয়ে মার দিকে তাকাতে প্রচণ্ড রাগ নিয়ে বলে উঠলেন উনি, শুভ্র এমন ছেলে নয় রোদ, এটা আমি জানি। ও এমন কিছু করতেই পারে না। তবু যদি কিছু করে থাকে তাতে তোর দোষী আছে নিশ্চয়ই। সুযোগ না দিলে সে এমনটা করবে কিভাবে শুনি? নির্লজ্জ মেয়ে। কথাটা বলে বেরিয়ে গেল মা। এবারও কিছু বলার সুযোগ পেলাম না আমি। মা কি বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিল? প্রায় 1 ঘন্টা পর বাবার সাথে একজন বৃদ্ধ করে লোক এলেন। গায়ে সাদা পাঞ্জাবি, মাথায় টুপি। তার কিছুক্ষণ পরে বুঝতে পারলাম লোকটি কাজী। কি অদ্ভুতভাবে কিছু বুঝে ওঠার আগে বিয়ে হয়ে গেল আমার। সামান্য ভুল বোঝাবুঝিতে জীবনটা আমার কোথায় গিয়ে আটকে গেল। চোখ দিয়ে পানি পড়ছে ক্রমাগত। একবার আবু আর চিত্রা রুমে ঢোকার চেষ্টা করছিল, তাদের ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছে মা। নিজেকে কোনো নাটকীয় উপন্যাসের পটভূমি মনে হচ্ছে আমার। এভাবেও বিয়ে হয়? এটা কি বাস্তব নাকি স্বপ্ন? জানালা দিয়ে রহিমা খালাকে ডেকে দরজা খুলতে বললাম। রুম থেকে বেরিয়ে সোজা হাঁটে দিলাম আঙিনায়। আপুর বিয়েটা এখনো শেষ হয়নি। সবাই বিভিন্ন কাজে ব্যস্ত। চুপ থেকে যে অন্যায়টা আমি করছি তার মাসুল দেব এবার। নিজের প্রতি ঘৃণা জাগছে আমার। নিজের ভালোবাসার মানুষটার জন্য প্রতিবাদ যখন করতেই পারলাম না, কেমন মানুষ আমি? নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। আমার জন্য শুভ্র ভাইয়ের চোখে জল? ছি রোদ, ছি। আঙিনায় রাখা চেয়ারে মুরব্বীরা বসে আছে। আমি সোজা মামুর সামনে গিয়ে দাঁড়ালাম। কাপা গলায় বলে উঠলাম, মামু। মামু আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকালেন। মামুর দৃষ্টিতে কান্না পেয়ে গেল আমার। নিজেকে সংযত করে বলে উঠলাম, মামু, গ্রামের সবাইকে জড়ো করো প্লিজ। 1 ঘন্টা আগে যেমনটা ছিল ঠিক তেমন। প্লিজ মামু, প্লিজ। মামু কিছু বললেন না। কেউ একজনকে কিছু একটা ইশারা করলেন। 10-15 মিনিটের মধ্যে বিয়ে বাড়ির সবাই লোক এক জায়গায় জড়ো হয়ে গেল। আমি মামুর দিকে তাকিয়ে কান্না মিশ্র গলায় বলে উঠলাম, সরি মামু, আই এক্সট্রিমলি সরি। শুভ্র ভাই আমার সাথে কিচ্ছু করেনি। উনি তো কখনো আমার দিকে খারাপ নজরে তাকায়ওনি। আর অসভ্যতম। ছি। মামু, আমার জন্য তোমাদের এত অপমানিত হতে হলো, প্লিজ মাফ করে দাও প্লিজ। কথাগুলো বলতে বলতে শরীরটা নিস্তেজ হয়ে এলো আমার। হাঁটু ভেঙে নিচে বসে পড়তেই হাত জোর করে বলে উঠলাম, আমি স্বাধীন শখগুলো নিতে পারি না। এই সমস্যাটা আমার ছোট থেকেই। সাডেন কোনো পরিস্থিতিতে ডিসিশন নিতে গেলে আমি নার্ভাস হয়ে যাই। আমার নার্ভাস সেশনটা এত বেশি হয়ে যায় যে কথা বলতে পারি না। মনে হয় গলায় কেউ জোরে চেপে ধরে আছে। ঘুম থেকে ওঠা মাত্র এমন একটা সিচুয়েশন ফেস করতে হয়েছে যে আমার সব কিছু এলোমেলো হয়ে গিয়েছিল, সব কিছু।
যার কারণে তখন কিছু বলতে পারিনি। আর শুধু আমার ফলিশনের জন্য সৌর ভাইয়ের এত অপমান। আমার মরে যেতে ইচ্ছে করছে মামু, এই মুহূর্তে মরে যেতে ইচ্ছে করছে। মেরে ফেলো তো আমায়, খুবই খারাপ মেয়ে আমি মামু, খুবই। কি মনে করে শটান উঠে দাঁড়ালাম, চোখের পানি মুছে রহিমা খালাকে ডেকে উঠলাম। উনি পাশে এসে দাঁড়াতেই ওনার হাতটা আমার হাতে নিয়ে শান্ত কণ্ঠে বলে উঠলাম, আমাকে ছুঁয়ে বলো তো রহিমা খালা, শুভ্র ভাইকে এমন কিছু করতে দেখেছো কখনো? রহিমা খালা মাথা নিচু করে মাথা নেড়ে বলে উঠলেন, না শুরু আমার দেহি নেই। ওনাকে কখনো আমার দিকে বাজে নজরে তাকাতে দেখেছো? তুমি না সবসময় আমার সাথে সাথে থাকো, বলো দেখেছো? জি না আম্মা, দেহি নেই। উনি তো কোনো মাইয়ার দিকে তাকাই না, সব সময় কামের মধ্যেই থাহে। তাহলে এমনটা বললেন কেন রহিমা খালা, কেন? আপনার বুকে দ্রুত কথা কইলেন, এই জন্য আমি ভাবছি যে মাফ করে দেন আম্মা, ভুল হইয়া গেছে। মাপটা যাকে দোষারোপ করেছো তার কাছে না হয় চাইবে। আর এই যে মজিন চাচা, মজিন চাচাকে ইশারা করে, আপনি না রহিমা খালাকে ভালোবাসেন? তো ওনার দোহাই দিয়ে বলুন তো, আপনি কি কখনো এমন কিছু দেখছিলেন কখনো? মজিন চাচা মাথা নিচু করে মুখ কাচুমুচু করে বলে উঠলেন, যে না আম্মা, দেহি নাই। তাহলে বললেন কেন? এত নিঃসংকোচন মিথ্যে কেন? আসলে রহিমা আমারে আর কমলার মারে এইটা কইতে কইছিল, এই লাগিয়া। মাফ করবেন আম্মা, আমি শুভবাজানের কাছে মাপ চামো। আম্মা মাফ কইরা দেন, এমন কাজ আর করতাম না, জিন্দিগিতেও না। এই কান ধরলাম। একটা দীর্ঘশ্বাস ফেলে সামনের দিকে তাকাইলাম আমি। কী বলবো বুঝতেই পারছি না। এত কিছুর পরও কি কিছু বলার বাকি আছে? সামনে দাঁড়ানো লোকেদের মধ্যে চাপা গুঞ্জন। আমি আরেকটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলাম, এবার তো ঘটনার সত্যটা জানলেন আপনারা। আফসোস হচ্ছে না আপনাদের? একটি নির্দোষ মানুষকে এভাবে হেনস্থা করার দায়ে সামান্য অনুশোচনা তো থাকা উচিত। শুভ্র ভাইয়ের মতো একটা মানুষ যিনি মেয়েদের সাথে হাসি ছাড়া কথাই বলে না, তাকে নিয়ে এত জঘন্য কুৎসা। লজ্জায় আমারই মাথা কাটা যাচ্ছে। নিজের এই অপরাধ বোধ মেরে ফেলছে আমায়। আপনারা কি প্লিজ শুভ্র ভাইয়ের সামনে একবার বলবেন যে উনি নির্দোষ, ভুল ছিল আপনাদের, ওনার নয়, প্লিজ। আমি হাত জোর করছি আপনাদের কাছে, একটু বলবেন। আবারও চাপাগুজন করে উঠল সবাই। তাদের মধ্যে থেকে কয়েকজন বলে উঠল, অবশ্যই কইব, কইব না কেন? একটা নির্দোষ মানুষ রে এত কথা শোনাইলাম, মাপ চামো না? সকলে মাপ চাইব। আমি মামুর দিকে করুণ চোখে তাকাইলাম। মামু জল ভরা চোখে মুচকি এসে আমার মাথায় হাত রেখে বলে উঠলেন, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক কষ্টে একটু হেসে নিয়ে সাকিব ভাইকে জিজ্ঞেস করলাম, সৌর ভাই কোথায়? উনি বলেন ছাদে। সাথে সাথে দৌড় লাগালাম ছাদের দিকে। ছাদের এক কোণায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে শুভ্র ভাই। ওনার সামনে যাওয়ার সাহসটাও হচ্ছে না আজ। কোনো রকম কাপা পায়ে ওনার পেছনে গিয়ে দাঁড়ালাম। কিভাবে ডাকবো বুঝতে পারছিলাম না। ইতস্তভাবে এদিক সেদিক তাকাচ্ছিলাম, চোখ ফেটে কান্না পাচ্ছে। ঠিক তখনই এদিক না ফিরে বলে উঠলেন শুভ্র ভাই, কেন করলে এমন রোদ, কেন? আমি কি বলবো বুঝতে পারছিলাম না। কাঁপা স্বরে বলে উঠলাম, সরি। সাথে সাথে পেছনে ফিরে খুব শক্ত করে চেপে ধরলেন আমার হাত। রাগী কণ্ঠে বলে উঠলেন, শুধু সরি? আমার সব শেষ করে দিয়ে শুধু সরি রুদেলা? একটিবার ভাবলে না, ফুপ্পি ফুপা গ্রামের লোক সবার সামনে আমি কতটা নিচে নেমে যাব, কতটা? বাবার মাথাটাও তো হেট হয়ে গেল শুধু আমার জন্য। এই অপমান কি সহ্য করা যায়? সরি, আমি আসলে। আমাকে কথা শেষ করতে না দিয়েই ছাদের রেলিংয়ে এক প্রকার ছুঁড়ে ফেললেন আমায়। সাথে সাথে আবার চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে উঠলেন, আই ছাড় রোদেলা, তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে জাস্ট খুন করে ফেলতাম তাকে, জাস্ট খুন করে ফেলতাম। কিন্তু ভাগ্য দেখো, আমার তোমার গায়ে হাত তুলেও বুক কাঁপে আমার। বউ বলে কথা। কথাটা বলে ঘুরে দাঁড়িয়ে নিজের চুল টেনে ধরে ফুলের টপে লাথি মারলেন উনি। ফিরে এসে আবারও চেপে ধরে বলে উঠলেন, মিসেস আব্রাম শুভ্র, আই জাস্ট হেট ইউ, জাস্ট হেট ইউ। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকেই হুট করে জড়িয়ে ধরলেন আমায়। ফিসফিস করে বলে উঠলেন, কাঁদছো কেন? তোমার এই কান্নায় রাগ কমবে না আমার। স্টপ ক্রাইনিং, জাস্ট স্টপ। আমার কান্নায় বাদ যেন ভেঙে গেল এবার। নিজেকে কোনোভাবে আটকাতে পারছিলাম না। ঠিক তখনই ছাদের দরজা থেকে কে একজন বলে উঠল, ভাই আঙ্কেল নিচে ডাকছে, আর্জেন্ট। শুভ্র ভাই আমায় ছেড়ে একরকম ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সিঁড়ির দিকে হাঁটা দিলেন। আমার মাথা গিয়ে লাগলো ছাদের রেলিংয়ের এক কোণে।
সাথে সাথে ঝিমঝিম করে উঠল মাথা। তবুও কোনো রকম ছাদের ডান পাশে গিয়ে দাঁড়ালাম। ওখান থেকে আঙিনাটা দেখা যাচ্ছে স্পষ্ট। শুভ্র ভাইয়া নিচে গিয়ে দাঁড়াতেই রহিমা খালা দৌড়ে গিয়ে ওনার হাত চেপে ধরলেন। ওনার দেখা দেখি মজিন চাচাও অন্য হাতটা চেপে ধরলেন। সবাই কিছু একটা বলছিল ওনাকে আর উনি অবাক চোখে তাকিয়ে আছেন। মামু গভীর আবেগ নিয়ে জড়িয়ে ধরলেন তাকে। মাকেও দেখলেন ওনার মাথায় হাত রেখে মুচকি হাসলেন। আমি আর দাঁড়ালাম না, ছাদের ওই কোণাটাতেই গুটিসুটি মেরে বসে পড়লাম। মাথাটা ব্যথা করছে খুব, হয়তো ফুলে গেছে। যাক, ফুলে যা হওয়ার হোক। শুভ্র ভাইয়ার পাওয়ার ব্যথার তুলনায় এই ব্যথা কি খুবই তুচ্ছ নয়? হাঁটুতে মাথা গুঁজে বসেছিলাম ছাদের এক কোণে। হঠাৎই মনে হলো কেউ একজন এসে বসেছে আমার পাশে। মাথাটা তুলে মানুষটাকে দেখতে ইচ্ছে করছে না মোটেও। মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে যেন। 3-4 ঘন্টা যাবৎ একইভাবে বসে থাকায় পা ঘাড় দুইই ব্যথা করছে খুব। শরীর নড়াতেও কষ্ট হচ্ছে। তবুও মাথাটা কাত করে আর চোখে তাকালাম। শুভ্র ভাইয়া। রেলিংয়ে মাথা ঠেস দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন উনি। ওনাকে দেখেই মাথা সোজা করে বসলাম। চারপাশে অন্ধকার নেমে এসেছে, খেয়ালই করিনি আমি। পা দুটো সোজা করে রেলিংয়ে ঠেস দিয়ে বসে ওনার দিকে তাকালাম। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুন্দর ছেলেটা হয়তো আমার পাশে বসে আছে। আনমনে সন্ধ্যায় হালকা আলোয় স্বর্গদূতের মতো লাগছে তাকে। মাথাটা আরেকটু হেলিয়ে ডান কানটা ধরে দুর্বল গলায় বলে উঠলেন আমি, সরি। ক্ষমা করবেন না আমায়, লাস্টবারের মতো প্লিজ। উনি এবার আমার দিকে তাকালেন। ওনার শীতল চাহনিতে সারা শরীরটাই ঠান্ডা হয়ে আসছিল আমার। উনি খুব স্বাভাবিকভাবে এক হাতে কোমর জড়িয়ে বুকে টেনে নিলেন আমায়। ঠান্ডা গলায় বলে উঠলেন, বেশি ব্যথা লেগেছে মাথায়? একদম ফুলে গেছে তো, সরি। আর হবে না। আমি অবাক চোখে ওনার দিকে তাকিয়ে আছি। উনি আমায় সরি বলছেন, এত কিছুর পরেও? এতটা ভালো হতে কে বলেছে ওনাকে? ঋণের পাল্লা যে ভারী হয়ে চলেছে ক্রমাগত। আপু আর অব্র ভাইয়ের বিয়ে হয়ে গেছে তো? তোমার কি মনে হয় এখনো বসে আছে? বাসর ঘরেও ঢুকে গেছে এতক্ষণে। বুঝো না, গ্রামে সন্ধ্যার সময় মধ্যরাত। ভাইয়া তো বেচারা আর একটু হলে কেঁদেই দিত। যতবারই সে কবুল বলতে যায় কিছু না কিছু প্রবলেম শুরু হয়ে যায়। প্রথমবার যখন কবুল বলতে গেল রহিমা খালা চেঁচামেচি করে অলমোস্ট রেপিস্টিক বানিয়ে দিল। আর সেকেন্ড টাইম তুমি হা 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 কথাটা বলে ভুবন কাঁপিয়ে হাসতে লাগলেন উনি। কিন্তু আমার মুখে হাসি নেই, চোখ ভার হয়ে আসছে। আমার অশ্রুদেবী এই চোখে এলো বলে। আমি ওনার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছি। আমার এভাবে তাকিয়ে থাকতে দেখে হাসি বন্ধ করে চোখের ইশারায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আই অ্যাম সরি, আমার জন্য এত কিছু। উনি মুচকি এসে আবার নিজের সাথে জড়িয়ে নিলেন আমায়। একটা শান্তির নিঃশ্বাস ফেলে বলে উঠলেন, তুমি না, আই অ্যাম সরি রোদ পাখি। এতটা রিজেক্ট করা উচিত হয়নি আমার। মাথায় কতটা ব্যথা পেয়ে গেছো দেখলে? ইস, কতটা ফুলে গেছে। কপালে ঠোঁট ছুঁয়ে। আচ্ছা, তুমি রহিমা খালাকে এক্স্যাক্টলি কী বলেছিলে শুনি, যার জন্য উনি এত কিছু ভেবে নিলেন? ওনার কথায় লজ্জা পেয়ে গেলাম আমি। এখন কি বলবো? রহিমা খালাকে যা বলেছে তা কি আর ওনাকে বলা যাবে নাকি? আমাকে চুপ থাকতে দেখে আবারও বলে উঠলেন, কি হলো বলে না তো, কি বলেছিলে? কিছু না, চলুন নিচে যাব, অন্ধকার হয়ে গেছে তো। কথাটা বলে উঠতে নিলেই আবার বাম হাতটা ধরে একটানে আবারও বসিয়ে দিলেন ওনার পাশে। কোমরটা শক্ত করে চেপে ধরে বলে উঠলেন, কোথায় যাচ্ছ? চুপচাপ বসে থাকো। হোক রাত, তাতে কি? নিচে যে যার মতো কাজ করছে, তোমার সেখানে কোনো কাজ নেই। সো আমার পাশে বসে থাকো। আজ সারা রাত তোমায় নিয়ে চন্দ্রবিলাস করব। দেখো কত বড় চাঁদ উঠেছে। আকাশের দিকে ইশারা করে। পাগল নাকি? কেউ চলে এলে কি বিশ্রী অবস্থা হবে ভেবেছেন একবার? গ্রামের ছেলে মেয়ে একসাথে বসাটাও খারাপ নজরে দেখা হয়, তার উপর এখন তো রাত। দেখি ছাড়ুন তো। রাত তো কি হয়েছে? তুমি কি অন্য কোনো ছেলের সাথে বসে আছো? এই গ্রামের সবাই অলরেডি জেনে গেছে যে তুমি আমার ওয়ান পিস বউ, যে কাহিনী করে বিয়ে হলো। মাই গড! এ তো কাহিনীর পর আমার তো মনে হয় শুধু এই গ্রাম নয়, আশেপাশের 10 গ্রামের মানুষও জেনে গেছে আমাদের বিয়ের ব্যাপারটা। সো আমাদের এভাবে বসে থাকতে দেখলেও কেউ কিছু ভাববে না। নো টেনশন। তাছাড়া রাতের বেলায় গ্রামের কেউ ছাদে আসে না। গ্রামের মানুষের ছাদ ভিতে আছে বুঝলে। ওদের ধারণা ছাদ মানেই ভূতের বাসা। আর কেউ শখ করে ভূতের হাতে মরতে আসবে না নিশ্চয়ই। আর
তবু যদি ভুল করে চলে আসে তাতেও সফল হতে পারবে না। রাতুল আর সাকিবকে বলে দিয়েছি, আজ রাতে যদি কেউ ওদের দুটো হাত পা ভেঙে নদীতে ফেলে দিব। সো ওয়াই হ্যান্ডেল করবে সব। আচ্ছা তা না হয় হলো, কেউ ছাদে না এলো তো আমাদের নিচে যেতে হবে নাকি? আমি সারাদিন কিচ্ছু খাইনি, ক্ষুধা পেয়েছে তো। তোমার কি মনে হয় আমি এত বোকা? এই দোলনার দিকে তাকাও, খাবার টাবার সব এনেছি রোদ পাখি। আমি থাকতে বউ আমার না খেয়ে থাকবে? হতেই পারে না। ওনার মুখে বউ কথাটা শুনে কেঁপে উঠলাম আমি। সত্যি আমি ওনার বউ? কয়েক ঘন্টা ব্যবধানে কারো জীবনের সাথে কত সহজে মিশে গেছি। এখন আমি অন্যের অধিকার। কপালে ঠান্ডা কিছু ছোঁয়ায় ঘোর কাটলো আমার। শুভ্র রুমালে বরফ পেঁচিয়ে বরফ লাগাচ্ছেন আমার কপালে। কিন্তু এত তাড়াতাড়ি বরফ কোথা থেকে পেলেন উনি? ভুরু কুঁচকে যখনই কথাটা জিজ্ঞেস করতে যাব তখনই দেখি ওনার পাশে একটা আইস বক্স। তাদের দুটো আইসক্রিম ও দুটো কোকও আছে। বাহ, উনি তো দেখি পুরো ব্যবস্থা করে এসেছেন। করবেনই তো, দেখতে হবে না বরটাকার। কথাটা ভেবে নিজের মনে একটু হেসে মনোযোগ হলাম ওনার কথায়। উনি খাবারের প্লেটটা আমার হাতে তুলে দিয়ে বলে উঠলেন, খাইয়ে দাও। উহ, কি হাত ব্যথা! আমার প্রচুর হাত ব্যথা বুঝলে রোদ পাখি। ভাত মুখে তুলতে পারবো না বলে মনে হয় না। আমি অবাক চোখে ওনাকে দেখছি। লিভ এক্সকিউজ। হাত দিয়ে দুনিয়ার কাজ করছেন উনি আর খাবার সময় হাত ব্যথা। অদ্ভুত। আমি খাবারের ঢাকনাটা খুলে আবারও অবাক হলাম। সব গ্রাম্য খাবার, কচুর শাকের চচ্চড়ি, ছোটো মাছ, ডালের বড়া। আমি কৌতূহলী কণ্ঠে বলে উঠলাম, এসব কোথায় পেলেন? বিয়ে বাড়িতে তো এসব রান্না হয় না তাহলে? জোগাড় করেছি। বিয়েবাড়ির এসব ভারী খাবারে বিরক্ত হয়ে গেছি একদম। আর আমি এটাও জানি মিসেস আবরাম শুভ্র এসবে বোর, রাইট? আমি হাসলাম। সত্যি বিরক্ত হয়ে পড়েছিলাম এসব পোলাও মাংস হাবিজাবি খেয়ে। আমাকে চুপ থাকতে দেখে আবারও বলে উঠলেন উনি, একটু কষ্ট হয়েছে বাট তিনজনের জন্য ম্যানেজ হয়ে গেছে। তিনজন? আমরা তো দুজন, তাহলে তিনজন বললেন কেন? আরেকজন হলো সাহিল। খুবই অদ্ভুতভাবে সাহিল আর আমার পছন্দ এক। আমি কোনো কিছু এক দেখায় বলে দিতে পারবো কোনটা ওর পছন্দ হবে আর কোনটা হবে না। কারণ আমার যা পছন্দ ওরও তাই পছন্দ। তুমি খেয়াল করে দেখো, আমরা প্রায় সব অকেশনে সেম ড্রেস পরি। আজও কিন্তু পরেছিলাম। কিনতে গেলেও একই রকম কিনি। আমার মাঝে মাঝে মনে হয় কি জানো, ও তোমাকেও পছন্দ করে। তোমার মনে হয় না? আরে ধুর, উনি আমায় কেন পছন্দ করতে যাবেন? শাল ভাইয়ার সাথে চিত্রার বিয়েটা হয়ে গেলে দারুণ হবে। আমরা দুজনেই বেস্ট ফ্রেন্ড, আপনারাও দারুণ হবে না? উনি হাসলেন। আমার হাত থেকে প্লেটটা নিয়ে আমার মুখে খাবার তুলে দিতে দিতে বলে উঠলেন, দারুণই হবে, বাট চিত্রাকে ওর পছন্দ না। ও বিয়ে করবে না। কেন কেন? আমার বেষ্টির মধ্যে খারাপটা কি? ভার্সিটির সবচেয়ে সুন্দরী মেয়ে। সব ছেলের উচিত ওর পেছনে লাইন মারা। আর সাহিল ভাইয়া এভাবে রিজেক্ট করে দিবেন? ইম্পসিবল। আমার কথায় হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে শুভ্র। আমি ভুরু কুঁচকে তাকিয়ে আছি। এমন কি বললাম যে একদম হেসে মরে যেতে হবে? উনি কোনোরকম হাসি কন্ট্রোল করে বলে উঠলেন, ছেলেরা কি শুধু সৌন্দর্য দেখে নাকি? তাছাড়া সাহিল অন্যান্য ছেলেদের মতো না, একটু ডিফারেন্ট। অ্যান্ড মেন পয়েন্ট ইজ এ ডোন্ট লাইক চিত্রা। কোনো লাইক করে না? অদ্ভুত। লাইক আপনাদের দুজনের চয়েস তো সেম, তাই না? তাহলে আপনিও কি চিত্রাকে লাইক করেন না? না। কেন? উনি হাসলেন। ফু দিয়ে আমার কপালে এসে পড়া চুলগুলো সরিয়ে দিয়ে বলে উঠলেন, কারণ আমার বউ আছে আর আমি আমার বউকে পছন্দ করি। অন্য কাউকে দেখার সময় কোথায়? তাই বলে পছন্দই করবেন না? আরে বাবা, সেই পছন্দ বলেছি নাকি? এই পছন্দ সেই পছন্দ নয়। অ্যাজ আ পার্সন আমি ওকে পছন্দ করি, বাট নট আই স্পেশাল ওয়ান। আর পছন্দই বা কেন করবো বলো তো? ও আচ্ছা, আপনি কি জানেন আপনার চয়েস খুবই বাজে? আমার কথায় ভুরু কুঁচকে তাকালেন। প্লেটটা হাতে রেখে রেখে আমার হাতে মেডিসিন ধরিয়ে দিতে দিতে বললেন, কেন? কেন আবার? চিত্রা তো বেশি সুন্দরী, কিন্তু আপনি তার প্রেমে পড়লেন না। চিত্রার কথা ছেড়ে দিলাম, ছেঁড়াকে ধরুন না। আপনি ওর নামটা ভুলে গেলেন, যেখানে ছেঁড়ার জন্য সবাই পাগল। আমার কথায় হাসলেন উনি। নিজের মুখে খাবার পুড়ে নিজে নিতে বললেন, রোদ পাখি, ভালোবাসাটা একটা ভয়ঙ্কর নেশা বুঝলে। তুমি কাকে কখন কিভাবে ভালোবেসে ফেলবে তা তোমার হাতে নেই। ভালোবাসাটা জাস্ট হয়ে যায়। আর যখনই ভালোবাসাটা নামক নেশাটা রক্তে রক্তে ঘুরে, তখন পৃথিবীর সব সৌন্দর্য পাশে ভালোবাসার মানুষটির প্রতিচ্ছবি ভেসে ওঠে বারবার।
আর আমি জানি আমার চয়েসটা কতটা মারাত্মক, তাই এত ভয়ে ভয়ে থাকি আমার মায়ের জালটা আবার কেউ চুরি করে না নিয়ে যায়। একেবারে চুরি হলে তো আমি শেষ, একেবারে নিঃস্ব। আমি স্তব্ধ হয়ে ওনার কথাগুলো গিলে চলছি। কি সুন্দর গুছিয়ে কথা বলেন উনি। খাওয়া শেষ করে খাওয়া শেষ করে হাত ধুয়ে হাতটা আমার আসলে মুছেই একটা আইসক্রিম ধরিয়ে দিলেন আমার হাতে। নিজের জন্য একটা নিয়েই আমার কোনো মাথা রেখে শটান হয়ে শুয়ে পড়লেন উনি। আবার কীভাবে চট করে উঠে বলে উঠলেন, তুমি সৌরভ, তোমার তো মাথা ব্যথা করছে, উই নিড স্লিপ। নিচে এত এত মানুষের মধ্যে তোমার ঘুম হবে না, তাই এখানে ঘুমাও, আমিও তো আছি। কথাটা বলে 1 মিনিটও দেরি না করে একরকম জোর জবরদস্তি করে আমাকে ওনার কোলে মাথা রাখতে বাধ্য করলেন। ওনার এত কাছে এভাবে কখনো ভাবিনি নিজেকে। বড্ড অস্বস্তি হচ্ছিল মনে, কিন্তু মাথায় ওনার হাতের স্পর্শ আর ওনার নন স্টপ বলা কথার অস্বস্তিটা যেন দৌড়ে পালালো। সাথে সাথে ঘুমেরা ধরা দিল চোখে, শান্তির ঘুম। ঘুমটা হঠাৎই ছুটে গেল আমার। হঠাৎ ঘুম ভাঙায় নিজেকে ঠিক আবিষ্কার করতে পারছিলাম না ঠিক কোথায় আছি আমি। মুখের উপর কাপড় জাতীয় কিছু ফিল হয়, হাত দিয়ে সরিয়ে আনলাম জিনিসটা। রুমাল। রুমালটা দিকে ভুরু কুঁচকে তাকাতেই কোথা থেকে কেউ একজন বলে উঠল, গুড মর্নিং রোদ পাখি। কথাটা শুনে চোখ তুলে উপরের দিকে তাকাতেই শুভ্র ভাইয়ের মুখ ভেসে উঠল, মুখে ক্লান্তি মাখা হাসি। ওনার মুখ দেখলেই কাল রাতের কথা মনে পড়ে গেল আমার। উনি ঠিক রাতের মতোই বসে আছেন। ইস, উনি সারা রাতে জেগেছিলেন নাকি? চারদিকে ভোরের আমেজ শুরু হয়েছে মাত্রই। একেই হয়তো বলে কাক ডাকা ভোর, কিন্তু চারপাশে কাকের ডাক শোনা যাচ্ছে না মোটেই। চারপাশ তো পাখির কিচিরমিচির শব্দ। এই রকম একটা ভোরের কথা হয়তো উপন্যাসিকরা লিখতেন তাদের উপন্যাসের পটে। আমি মুগ্ধ চোখ জোড়া নিয়ে উঠে বসতেই উনি শুয়ে পড়লেন আমার কোলে। আমার আঁচলটা টেনে নিলেন ওনার মুখে। আসলে মুখ ঢেকে বলে উঠলেন, ডোন্ট ডিস্টার্ব। পুরো 1 ঘন্টা ঘুমাবো আমি, আর এই আঁচল সরাবে না একদম। এই স্মেলটা আমার নেশা। আজ আবারও ঢাকার গন্তব্যে পাড়ি জমেছে সবাই। শুভ্র ভাইয়ের মুখটা দেখার মতো হয়েছে। তার প্রধান কারণ হলো আমাদের বিয়ে। আমাদের বিয়েটার কথা যেন সবাই ভুলে গিয়েছে। তাদের ধারণা এই অ্যাক্সিডেন্টালি বিয়ে হওয়াটা আমরা কেউই মেনে নিতে পারিনি। আর এই বিয়ে কোনো বিয়ের পর্যায়ে পড়েনি। পাত্রপাত্রীর অসম্মতিতে বিয়ে ঠিক নয়, তাই আমাদের বিয়েটাও ঠিক নয়। ব্যাপারটা আমার ভাবাবেগ না হলেও শুভ্র ভাইয়ের চরম বিরক্তি। উনি বেশ কয়েকবার আমার কানে ফিসফিসিয়ে করে বলেও দিয়েছেন, লুক রোদ পাখি, আজ যদি বিয়েটা আমার তুমি ছাড়া অন্য কোনো মেয়ের সাথে হতো, তো বিয়ের 2 মিনিট পরে বাবা চড় থাপড়া দিয়ে বাসর ঘরে ঢুকিয়ে দিত। আর মা তো আরও এক ধাপ এগিয়ে নির্ঘাত স্টার দশার মাদের মতো কসম দিয়ে বলতো, খোকা কথা দে 1 বছরের নাতি নাতনির মুখ দেখাবি, কথা দে। আর এখন যখন আমি রাজি আছি তখন দেখো দুনিয়ার সবাই বিয়েটা ভুলে গেল। বাসর তো বহুত দূরের কথা, এটাই আমার কপাল, বুঝলে? ওনার কথায় বরাবরই হু হা করে হেসে উঠেছি আমি। কি বাচ্চাদের মতো কথাবার্তা। ব্রেকফাস্ট করে ছাদে গিয়ে বসতেই মা এসে হাতে একটা পার্সেল ধরিয়ে দিল। আমি অবাক চোখে আম্মুর দিকে তাকাতেই ব্যস্ত ভঙ্গিতে বলে উঠলেন উনি, তোর নামে এসেছে, দেখ তো কে পাঠালো। কথাটা বলে আবারও ব্যস্ত ভঙ্গিতে নিচে নেমে গেলেন আম্মু। আম্মুর যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকেই একটা দীর্ঘশ্বাস ফেলে পার্সেলটার দিকে তাকালাম। আমার জন্য পার্সেল? কে পাঠাবে? মনের মাঝে হাজারো প্রশ্ন নিয়ে চোখ দুটো কুঁচকে দূরের নীল আকাশটির দিকে তাকালাম। পার্সেলটা খুলে মনের কৌতূহলটা মেটাতে ইচ্ছে করছে না মোটেও। থাকুক না কিছু কৌতূহল, এই অজানা প্রশ্নগুলো নিয়ে নাড়াচাড়া করতে বেশ লাগছে। ছাদের পাশে আম গাছটায় লাল নীল রঙের একটা পাখি বসেছে। প্রায় আধা ঘন্টা হলো। কি অলস তার চালচলন। আচ্ছা, এই ঢাকা নামক কাকে দেখে এই রূপসী পাখিটা এগুলো কীভাবে? তাও কি আমার মতো অস্থিমজ্জায় অলসতা ভর করেছে? তারও কি একজন শুভ্র আছে? পাগলটে টাইপের শুভ্র। অসম্ভব সুন্দরী পাখিটার নামটা জানতে ইচ্ছে করছে খুব। মা নিশ্চয়ই জানে নামটা, কিন্তু মাকে ডেকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে না মোটেই। থাকুক না নামটা অজানা, সব সৌন্দর্য কি নাম দিয়ে বিচার করা জরুরি? থাকুক না কিছু নামহীন সৌন্দর্য, নামহীন অনুভূতি। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পরে পার্সেলের বাদামি রং এর আবরণটা খুলে চোখ রাখলাম ভেতরের জিনিসটিতে। ডায়েরি। অসম্ভব সুন্দর কৌতূহল হলে ঝটপট হাতে নিলাম ডায়েরিটি। ডায়েরির উপরে আঠা দিয়ে লাগানো ক্যাম্পাস লাইব্রেরির টেবিলে মাথা রেখে ঘুমান্ত আমার ছবি। তার নিচে ছোট ছোট গোটা গোটা অক্ষরে লেখা,
লাভ ফর সানশাইন। সানশাইন শব্দটা দেখে মানুষটার কথা প্রথমে মনে হলো সে হলো সাহেল ভাইয়া। তাহলে কি সাহেল ভাইয়া পাঠিয়েছে পার্সেল? এটাই কি ওনার বলা গিফট? ওদের আগ্রহ নিয়ে ডায়েরিটি খুললাম, তাতে গোটা গোটা অক্ষরে লেখা লাভ সানশাইন। সানশাইন নামটা শুনে আমার জন্য এই নামের অধিকার আর কাউকে দিও না প্লিজ। থাকুক না আমার ঝুলিতে খুব গোপনে। ভার্সিটির প্রথম দিনতে ক্যান্টিনে ঠিক আমার সামনে চেয়ারটাতে বসা মেয়েটির বাচ্চাদের মতো ঘন ঘন পলক ফেলে ভয়বাদ দৃষ্টিতে আমাদের দিকে তাকানো, হঠাৎ করে রেগে ওঠা, আর কি জেদ! বাচ্চা একটা মেয়ের এত উৎপাত, এত সাহস সেদিনই বুঝে গিয়েছিলাম আমার আর রক্ষে নেই, এবার তো মরণ নিশ্চিত। দ্বিতীয় দিনটিতে হলুদ জামা পরে গুটি গুটি পায়ে হাজারো অস্বস্তি নিয়ে দাঁড়ালো আমাদের সামনে। দ্বিধাভরা কণ্ঠে বলে উঠল, সরি ভাইয়া। বলো তো, এত সুন্দর করে সরি বলে কি রেগে থাকা যায়? তোমার বলা ওই সরি কথাটা বুকে নিয়ে লেগেছিল সেদিনকে মিষ্টি শেষর। শুভ্ররও হয়তো সেম ফিলিংসই হয়েছিল, তাই তো বিনা বাক্যে ক্ষমা করে দিল তোমায়। যদিও ওর পেছনে আরেকটা কারণে ছিল। সেদিনই শুভ্র জানতো তুমি ওর ফুপ্পির মেয়ে, সাথে জানতাম আমিও। সেদিন সেই মুহূর্তে দুটো মন কেঁপেছিল একই সাথে। আমার মনে ছিল ভালোবাসা, আর শুভ্রর মনে ছিল ভালোবাসা আর পাগলামো, তোমাকে পাওয়ার পাগলামো। তুমি ওর সাথে নিজ থেকে কথা বলবে শুধুমাত্র এই কারণটার জন্য দিনের পর দিন নিকট্য ব্যবহার উপহার দিয়েছি তোমায়। তার উদ্দেশ্য একটাই, রেগে হোক, হেসে হোক বা প্রতিশোধ নেওয়ার আশায় হোক, তুমি তার সাথে কথা বলো। প্রতিটা দিন তুমি ক্লাস থেকে বের হতেই দুটো মানুষের দৃষ্টি তোমার উপর পড়তো। সবার আগে সেদিন লাইব্রেরিতে শুভ্র নিজের বেস্ট অ্যাসাইনমেন্টটা দিয়ে দিয়েছিল তোমায়। ভাগ্যিস আমিও গিয়েছিলাম, খাতা হাতে লিখেছিলাম তোমার সাথে ওর অন্তরঙ্গ মুহূর্ত। জানতে পেরেছিলাম তোমার প্রতি শুভ্র ফিলিংস, আর থমকে গিয়েছিলাম হৃদয়। তারপরও হাল ছাড়িনি। আমি ভেবেছিলাম বলবো তোমায়, কিন্তু দিন দিন বাড়ছিল তোমার প্রতি শুভ্র পাগলামো। তুমি চিন্তাও করতে পারবে না কতটা পাগল সে তোমার জন্য। তোমার অগোচরেও যারা ভুলেও তোমার দিকে তাকিয়েছে তাদের অবস্থা কতটা বাজে করেছে তা শুধু আমি জানি। তোমায় দেখে সেজে দিয়ে ওঠার অপরাধে ভার্সিটির এক জুনিয়রকে 10 দিন হাসপাতালাইজ করতে হয়েছে। নিজের পরিচয় গোপন করে তোমার কাছে যাওয়ার ওর চেষ্টাও আমার চোখে পড়েছিল, তার সাথে পড়েছিল অনেক দীর্ঘশ্বাস। যেদিন রাতে তোমার সাথে ইনসিডেন্টটা হলো সেদিন পিলে চমকে গিয়েছিল আমার। শুভ্র রিয়াকশন ছিল তার থেকেও ভয়ানক। সেদিন আরেক শুভ্রকে দেখেছিলাম আমি, কতটা ভয়ঙ্কর হতে পারে সে। তোমায় হসপিটালে অ্যাডমিট করার পর সারা রাত জানোয়ারের মতো মেরেছিল ওদের, চিৎকার করে কেঁদেছিল তোমায় হারানোর ভয়ে। নিজের হাতে কী অবস্থা করেছিল দেখেছিলে নিশ্চয়ই। তোমার জানা বাইরেও কত ধরনের পাগলামো করে সে শুধু তোমার জন্য, তা হয়তো আমি জানি। তুমি কি জানো রাত 10টা থেকে 12টা পর্যন্ত তোমাদের বাসার জামরুল গাছটার পেছনে দাঁড়িয়ে থাকে শুভ্র, এক ঝাঁপ মশার কামড় খায়। এর মধ্যে কপি হাতে তুমি ব্যালকনিতে আসো, এত দূর থেকে রাতের অন্ধকারে তোমার ছায়াটা দেখে বাড়ি ফিরে সে। রাস্তায় দাঁড়িয়ে রিকশার জন্য তোমার বিরক্তি নিয়ে অপেক্ষাও একটু আগ্রহ বস্তু ওর। তাই তো কখনো আধা ঘন্টা আগে রিকশা পাও না তুমি, কারণটা বুঝেছো নিশ্চয়ই। আমার আর শুভ্র পছন্দগুলো সেম, ড্রেস কিনতে গেলে সেম পছন্দ, সেম ডাবল না হলেও অর্ডার দিয়ে হলেও বানিয়ে দিতাম আমরা। কিন্তু ভাগ্য দেখো, লাইফের সবচেয়ে এক্সপেন্সিভ জিনিসটাই তো ডাবল পেলাম না, তোমাকে পাওয়া হলো না। যদি লাইফের অর্ধেক হায়াত দিয়ে হলেও আল্লাহর কাছে আরেকটা তোমাকে অর্ডার করে পাইতাম, তবু করে নিতাম সানশাইন। কিন্তু এমন তো আর হওয়ার নয়, তাই না? কখন সবচেয়ে বেশি কষ্ট হয় জানো? যখন মনে হয় তোমাকে নিয়ে নিজের কল্পনায়ও ভাবার অধিকার নেই আমার। তোমার সবটাতে শুধু শুভ্রর অধিকার। তখন ক্ষতবিক্ষত হই, আমি মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হই। তবু সরে দাঁড়িয়েছি, কারণ আমি জানি শুভ্র তোমাকে না পেলে পাগল হয়ে যাবে, কিন্তু আমি হব না। জানি শুভ্র তোমাকে না পেলে পাগল হয়ে যাবে, কিন্তু আমি হব না। যতবার তুমি সামনে আসো নিজেকে বলি তাকাবো না, দেখবো না তোমায়, কিন্তু চোখটা শুনলে তো বেহায়ার চোখ বারবার ঘুরে ফিরে সেদিকে যায়। এই চিন্তা করে না আমি কিন্তু খারাপ নেই, বরং ভালো আছি। বাচ্চাদের মতো ভাবে কি জানো, কোনো এক পরি আসবে আর তার ম্যাজিক দিয়ে তোমাকে ভুলিয়ে দেবে। আসবে তো সানশাইন? নিশ্চয়ই আসবে, তাই না? এক সপ্তাহ পর ফাইনাল এক্সাম শেষ হচ্ছে, পাড়ি জমাবো অনেক দূরে দেশে।
ভাবলাম যাওয়ার আগে ফিলিংসগুলো জানিয়ে দিই তোমায়। আপাতত বুকের ভরটা তো হালকা হবে। শুভ্র পেয়েছিল স্কলারশিপ, কিছু না ভেবেই রিজেক্ট করলো। তোমার ছাড়া নাকি থাকতে পারবে না সে। বড্ড হারানোর ভয় ওর। তোমার পছন্দ করে নেওয়া শাড়িটা বড্ড সুন্দর ছিল। আমি দেশে ফিরলে আমার বউয়ের শাড়িটা তুমি পছন্দ করে দিও, দিবে তো? আর একটা কথা প্লিজ, দেখা হলে স্বাভাবিক থেকো একদম আগের মতো, নয়তো লজ্জা পাবো বেশ। সাহিল। ডায়েরির এই পৃষ্ঠাটা পরে স্তব্ধ হয়ে বসে রইলাম আমি। সাহিল ভাইয়া, কিছু কিছু সত্য না শূন্যায় যে মঙ্গল তা আজ বুঝতে পারছি আমি। কোনো জানলাম শুধু। কেন খুললাম পার্সেলটা? একটা দীর্ঘশ্বাস ফেলে ছাদের কোণে গিয়ে দাঁড়ালাম। মনটা বলে উঠছে বারবার, পরীটা যেন আসে, খুব শিগগিরই আসে। মার ডাকে ঘোর ভাঙল আমার। তৈরি হওয়ার জন্য চেঁচাচ্ছেন মা। আজ নাকি আপুকে আনতে যাব আমরা। আবারও একটা দীর্ঘশ্বাস ফেলে নিচে গেলাম আমি। খাবার টেবিলে বসে আছি, সবাই খাবার নিয়ে ব্যস্ত, মামুদের কিছু গেস্টও আছে সাথে। পানিটা মুখে নিয়ে গিলতে যাব, ঠিক তখনই ধুমধুম করে নিচে নেমে এলেন শুভ্র ভাইয়া। ওনাকে দেখে গলায় পানি আটকে এলো আমার। এলোমেলো চুল, সাদা টি শার্ট, লাল থ্রিকোয়ার্টার প্যান্ট পরে ব্যঙ্গভঙ্গিতে চেয়ারে বসেই বলে উঠলেন উনি, মা তাড়াতাড়ি খেতে দাও, পড়া এখনও কমপ্লিট হয়নি আমার। আই হ্যাভ টু ফিনিশ মাই সিলেবাস। কথাটা বলে নিচু হয়ে খেতে শুরু করলেন উনি। এদিক ওদিক একটুও তাকালেন না ঢং। হঠাৎ করে ওনার সেই দূর সম্পর্কের মামি বলে উঠলেন, দুলাভাই অবর তো বিয়ে হয়ে গেল, এবার শুভ্র বিয়েটা তো দিতে হবে, আপনি একদম চিন্তা করবেন না। দুলাভাই, আমি মেয়ে ঠিক করে নিয়েছি, খুবই লক্ষ্মী একটা মেয়ে, শুভ্রর বাবা। ওর সাথে একটু দেখা করবি? এনি টাইম দেখা করতে রাজি সে। মহিলার কথা শুনে গলায় খাবার আটকে গেল আমার। শুভ্র বিষম খেলো, আমার দিকে আর চোখে তাকালো। মামু কিছু বলতে যাবে তার আগে মহিলাটি আবারও বলে উঠল, দেখা না করলেও ফোনে আপাতত কথা বলে নি লক্ষ্মী ছেলে। শুভ্র বিরক্ত মুখে বলল, আমি কেবল স্টাডি করছি মামি, সো আমার বিয়ে নিয়ে এত টেনশন করতে হবে না তোমায়। আগে সেটেল হই, তারপর বউ আমার ঘরে আপনা আপনি চলে আসবে। আরে তোর আবার স্যাটেলের কী রে? তোর তো সব স্যাটেলেই আমি ফোন লাগিয়ে দিচ্ছি, খেতে খেতে কথা বেলে নে তো। তোর অবশ্যই পছন্দ হবে, মেয়েটি তুই বলতে পাগল। মামির কথায় বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলে উঠলাম, আমার পছন্দের সিস্টেমটা ওয়ান টাইমার, একবার ইউজ হলে আর কাজে করে না। আর তোমার ভাগ্য খারাপ, সেটা ইউজ হয়ে গেছে। এখন রানী এলিজাবেথকে এনে দিলেও কাজ হবে না। আর আমি কোনো পাগল ছাগলকে বিয়ে করব না। সো লিভ ইট। আরে কথা তো বল, আমার মান রাখতে আপাতত একটু কথা বল বাবা। কত বড় মুখ করে বললাম তোর সাথে কথা বলাবো, প্লিজ বাবা। শুভ্র এবার ভুরুকুচকে তাকালেন, ডান হাতটা বাড়িয়ে দিয়ে বলে উঠলেন, ওকে দাও, ইউ হ্যাভ জাস্ট 5 মিনিটস। মামি খুশিতে গদগদ হয়ে ফোনটা ডায়াল করেই ওনার হাতে ধরিয়ে দিলেন। রাগে শরীর জ্বলে যাচ্ছিল আমার। শুভ্র খুব স্বাভাবিকভাবে ফোনটা নিয়ে টেবিলে রেখে লাউডে দিলেন। হয়তো উনি আমার মনের অভিপ্রায় বুঝতে পারছিলেন। কিছুক্ষণ পরেই রিন রিনের কণ্ঠে একটা মেয়ে বলে উঠল, হ্যালো, হ্যালো, আই অ্যাম আবরাম শুভ্র। আমার মামি বলল আপনি আমার সাথে কথা বলতে চান, বলুন প্লিজ। ও মাই গড, আপনি কেমন আছেন? অ্যাকচুয়ালি আমি খুবই নার্ভাস ফিল করছি। মেয়েটির কথায় ভুরুকুচকে তাকালাম। ফাজিল মাইয়া, এত নার্ভাসেস আসে কই থেকে তোর? কি বোঝাতে চাস তুই? উনি আমার দিকে তাকিয়েই মুচকি হাসলেন, তারপর প্লেটের দিকে তাকিয়ে খাওয়ায় মনোযোগ হয়ে বলে উঠলেন, এ তো নার্ভাস হওয়ার কিছু নেই মিস। কি বলবেন তাড়াতাড়ি বলুন। আই অ্যাম বিজি। আপনি কি অলওয়েজ গম্ভীর মুখে থাকেন, হাসেন না? হাসি তো বইয়ের পাশে থাকলেই অলওয়েজ হাসাহাসি মুড়ে থাকে। গম্ভীরতা সিস্টেমটা তখন আর কাজ করে না। নেক্সট। বউ? বউ মানে? আপনি কি প্রাইমারিতে পড়েন? প্রাইমারি পড়া ছেলেমেয়েরাও তো বউ মানে বোঝে, আপনি বোঝেন না? স্টেন্স। ওনার কথায় সবার মুখ চেপে হাসছেন, আর আমি লজ্জায় লাল রং ধারণ করছি। মেয়েটা আবার বলে উঠল, ওকে লিভ ইট। আমরা কি কোথাও দেখা করতে পারি? না পারি না। কেন? আপনার সাথে দেখা করার কোনো রিজন নেই, তাই দেখা করতে পারি না। তাহলে ফোনে কথা বলছেন কেন? মামির সম্মান বাঁচাতে। হা হা, আপনি আসলে অনেক কিউট। আচ্ছা বলুন তো, এমন কি আছে যাকে রিকোয়েস্ট করলে আপনি আমার সাথে দেখা করবেন? আমি তাকে পা ধরে রিকোয়েস্ট করব, প্লিজ বলুন। এমন কেউ নেই, আপাতত আমি কারো রিকোয়েস্ট শুনছি না। একজনেরটা শুনবো, বাট সে এই রিকোয়েস্টটা করবে না, সো প্রশ্নই আসছে না। উনি কথাটা বলার সাথে সাথে সবাই আমার দিকে তাকালো। আমি মাথা নিচু করে খাবার খেতে শুরু করছি।
কি অস্বস্তিকর পরিবেশ। এই মাইয়া মরে না কেন? অশুভ, খুব দেখা করা শখ না? তোকে তো আমি, কে সে একজন? মাই ওয়াইফ, অ্যান্ড ইউর টাইম ইজ ফিনিশ। বাই। কথাটা বলে ফোনটা ডিসকানেক্ট করে উঠে দাঁড়ালেন উনি। মামুনির দিকে তাকিয়ে বলেন, মা, আগামী 3 ঘন্টার মধ্যে আমার রুমে যেন কেউ ঢুকে না, আমি ঘুমাবো। মামুনি ভুরু কুঁচকে রহস্যময় হাসি দিয়ে বললেন, কেউই ঢুকতে পারবে না? মামুনির কথায় হেসে উঠলেন শুভ্র। আমার দিকে আর চোখে তাকিয়ে ব্যস্ত ভঙ্গিতে সিঁড়ি বেয়ে নিচের রুমের দিকে গেলেন। যেতে যেতে বলে উঠলেন, যার কথা বলছো সে এনি টাইম অ্যালাউড মা। ওনার মামি এখনও শখ খাওয়া চোখে তাকিয়ে আছেন, সাথে অন্যান্য গেস্টরাও। ওয়াইফ শব্দটা নিতে বড্ড কষ্ট হচ্ছে তাদের। আমি মাথা নিচু করে আর চোখে সবার দিকে তাকাচ্ছি। সবাই ঠোঁট চেপে হেসে চলছে, এমনকি মামু। ছি ছি, কি লজ্জা। দুপুরে খাওয়ার পর শুভ্র ভাইয়ের দরজায় উকিঝুঁকি দিচ্ছি। ভেতরে ঢুকবো কি না বুঝতে পারছি না। উনি নিশ্চয়ই ঘুমিয়ে গেছেন এতক্ষণে। ভেতরে গিয়ে রুমটা কি দেখে আসবো? আগে কখনো দেখা হয়নি রুমটা। তুমুল অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে এদিক সেদিক তাকাচ্ছি। ঠিক তখনই চায়ের ট্রে হাতে নিয়ে ছাদে যেতে যেতে মাধবী বলে উঠল, ছোটো ভাবি, আপনাকে ভেতরে যেতে পারেন। ছোটো ভাইজান আপনাকে কিছু কইতো না? আপনি ছাড়া কারো ঘরে ঢোকার পারমিশন নাই। আমি ওর দিকে তাকিয়ে মিষ্টি এসে দরজা ঠেলে ভেতরে ঢুকে গেলাম। এই মেয়ের সামনে দাঁড়িয়ে এসব কথা শোনার চেয়ে ভেতরে ঢুকে যাওয়া উত্তম বলে মনে হয়েছে আমার। ভেতরে ঢুকেই অবাক হলাম আমি। কী সুন্দর গোছানোর চারপাশ। ছেলেদের ঘরে তো গোছানো থাকে বুঝি। ঘরের দেওয়ালটা পিঙ্ক অ্যান্ড ব্লু রঙে সাজানো। বিশাল জানালার সাদা পর্দা টানায় রুমের মধ্যে একটা শীতল শীতল ভাব। ঘরের সোফা, আলমারি, বিছানার চাদর, কুশন, এমনকি বুক স্ল্যাবটাও সাদা রঙের। বেড সাইড টেবিলে রাখা সাদা ফুলদানিতে শুধু টকটকে লাল ফুল। ডান পাশের দেওয়ালে ওনার বিভিন্ন বয়সের ছবি। তার মধ্যে থেকে ব্লু শার্ট পরা ছবিটি চোখ আটকে গেল আমার। ইস, মানুষ এত সুন্দর হয় কী করে? দাঁতগুলো কেমন ঝকঝকে। বিছানার উপর দেওয়ালে চোখ যেতেই অবাক হলাম। আমি সেখানেও টানানো আমার সেই ঘুমান্ত ছবিটি। আর একটু কাছে গিয়ে চোখ দুটো ছোট ছোট করে অসীম কৌতূহল নিয়ে পর্যবেক্ষণ করে মুগ্ধ হলাম আমি। অসাধারণ একটা ছবি। শাইল ভাইয়ের ছবির হাত তো অসাধারণ, তা মানতেই হবে। ছবির নিচে ফ্রেমটাতে সোনালি রঙে গুটি গুটি অক্ষরে লেখা, ঘুমান্ত পড়ি, ফরম সাহেল। লেখাটা পড়তে বিস্মিত হলাম আমি। ছবিটি সাহিল ভাইয়া দিয়েছে। ছবিটির আশেপাশে আরও কিছু ছবি লাগানো, সব কয়টা আপুর এঙ্গেজমেন্টের পার্টির বা লুকিয়ে তোলা। সবগুলো ছবিতেই আমি শুভ্রর পাশাপাশি। সাজানো স্টাইলের জন্য ছবিগুলো আরও প্রাণবন্ত হয়ে উঠেছে যেন। ইস, আমার এত ছবি টানিয়েছে উনি। বাড়ির সবাই দেখছে নিশ্চয়ই। কি লজ্জা। হঠাৎ করে হাতে খুব জোরে টান পড়ায় বিছানায় গিয়ে পড়লাম আমি। বিছানায় পড়তেই আমার কম্বল দিয়ে মুড়িয়ে নিজের সাথে শক্ত করে জড়িয়ে নিলেন শুভ্র। মুখে বললেন, চলো ঘুমাই। ঘটনার আশঙ্কায় আমি স্তব্ধ। আমার গলায় শুভ্রর মুখ ডুবিয়ে দিতেই ঘোর কাটলো আমার। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু ফলাফল শূন্য। উনি আমায় আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠলেন, এ তো নরম কেন তুমি? উহ, মনে তো হচ্ছে শরীরে কোনো মধ্যে ঢুকে যাব। আচ্ছা, তুলো টুলো খাও নাকি? তুমি তো দেখি তুলো থেকেও নরম। আমি কিছু বললাম না, অ্যাকচুয়ালি কিছু বলতে পারছি না। ওনার প্রতিটি নিঃশ্বাস পড়ছে আমার গলায়, আর সাথে সাথে ফ্রিজ হয়ে যাচ্ছে আমি। কথাগুলো যেন গলার ভেতর আটকে যাচ্ছে কি নিষ্ঠুরভাবে। আমাকে চুপ থাকতে দেখে বাম সাইডে গলায় ঠোঁট দিয়ে সেলাইট করতে করতে বলে উঠলেন, তোমার এই তিলটা সবসময় ঢেকে রাখবে বুঝলে? এটা খুবই বিরক্ত করে আমায়, খুব। কথাটা বলেই নিজের গলার বাম সাইডটায় কামড় দিলেন উনি। আমি আঁক করে উঠতেই মুখ চেপে ধরলেন আমার। ফিসফিস করে বলে উঠলেন, এই, এসব উহ আহ শব্দ করো না তো। বাড়ি ভর্তি মানুষ, ছি ছি, কী ভাববে আমায়? তো এভাবে কামড়াচ্ছেন কেন শুনি? ছাড়ুন আমায়। কী করবো বলো? তোমার শরীর এত নরম যে মাঝে মাঝেই আমি কনফিউজ হয়ে পড়ি। অ্যাকচুয়ালি এটা শরীর নাকি কোনো সফট কেক। তাই মাঝে মাঝে কামড় দিয়ে চেক করে নেই। ইট ইজ ইউর আর নট। চেক ইট ইজি। রোদ পাখি, বেশি ব্যথা লেগেছে দেখি। ওনার কথায় মেজাজ খারাপ হয়ে গেল আমার। বেটায় বলে কি, আমি আর কেক? উহ, অসহ্য। এই খাটাসটাকে এক মুহূর্তে খুন করে ফেলতে ইচ্ছে করছে আমার, এই মুহূর্তে। এক রাশ রাগ নিয়ে আবারও নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়লাম আমি, কিন্তু তাতে বিপত্তি বাড়লো, ভয় কমলো না।
উনি আমায় আরও শক্ত করে নিজের সাথে চেপে ধরলেন। আমার হাড়গুলো ভেঙে যাওয়ার উপক্রম। এই এখনই বুঝি মট করে ভেঙে যাবে সব। উনি শক্ত মুখে ডুবিয়ে বিরক্ত কণ্ঠে বলে উঠলেন, ইস, এত নড়াচড়া করছো কেন রোদ পাখি? একটু ঘুমাতে দাও না প্লিজ। ওই রোদু, কাল রাত 12টা থেকে আজ দুপুর 1টা পর্যন্ত কন্টিনিউয়ালি পড়াশোনা করছে। মাথাটা একদম ধপধপ করছে বুঝলে। আই নিড আই সাউন্ড স্লিপ। সো নো নড়াচড়া, লেট মি স্লিপ। আপনি ঘুমান না, আমি কি ধরে রেখেছি আপনাকে? দরকার হলে ঘুমাতে ঘুমাতে শহীদ হয়ে যান, বাট আমাকে যেতে দিন। ছাড়ুন প্লিজ। মা নির্ঘাত খুঁজবে আমায়। উহ, খুঁজলে খুঁজুক, খুঁজতে দাও, ছাড়ছি না এখন। আমি ঘুমিয়ে গেছি, চলে যেও এর আগে নয়। আপনি আসলে একটা পাগল, ছাড়ুন তো, রাগ লাগছে আমার। উহ, পাগল পাগল হতে কিন্তু দোষের কিছু নেই রোদ পাখি। শেক্সপিয়রের মধ্যে পাগল প্রেমিক আর কবি এক সূত্রে গাথা। তিনি বলছেন কি জানো? তিনি বলছেন, দি লাইটন দ্য লাভার অ্যান্ড দ্য পিউট আর দ্য ইমেজিনেশন অল কম্পেস্ট। সেই হিসাবে পাগল হতে আমার তেমন একটা আপত্তি নেই। আমি তো তোমাকে দেখার সাথে সাথে পাগল থেকে শুরু করে কবি পর্যন্ত সবই হয়ে গেছি রোদ পাখি। আমি রাগ কন্ট্রোল করে চুপচাপ শুয়ে আছি। ইচ্ছে করছে এটাকে এক লাথি দিয়ে খাট থেকে ফেলে দেই। যে শয়তানের বদমন্ত্রীতে এই রুমে ঢুকেছিলাম আমি, আই ছায়ার তাকে পেলে ঢাকার নিষ্কৃততম ড্রেনটিতে গুনে গুনে 20 বার চোবাবো। শয়তানের শয়তানিগিরি ছুটিয়ে ছাড়বো আমি। তার জন্যই তো ফেসে গেছি। ও মোর খোদা, প্লিজ এবারের মতো রক্ষা করো আমায়। এ খাচ্চরের আশেপাশে আসবো না আমি আর, না প্লিজ। ড্রয়িং রুমে এসে হাঁপ ছেড়ে বাঁচলাম। সবাই ছাদে, তার মানে এখন খোঁজ পড়েনি আমার। একটা ছোট নিঃশ্বাস নিয়ে সোফার দিকে তাকাতে দেখি সাহিল ভাইয়া গালে হাত দিয়ে বসে আছেন। আমাকে দেখে মিষ্টি এসে সোফায় গায়ে এলে দিয়ে বলে উঠলেন, কেমন আছো সানশাইন? ওনাকে দেখে কিছুটা অস্বস্তি হলো মুখে হাসি টেনে ওনার পাশের সোফায় বসতে বসতে বললাম, আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। আপনি? ভালো নেই গো, খুবই করুণ অবস্থা আমার। কেন, কি হয়েছে ভাইয়া? সারা রাত পড়াশোনা করার পর দুপুরে এই বাড়ির সোফায় বসে ঝিমাতে হচ্ছে। কীভাবে ভালো থাকে বলো? বুঝলা সানশাইন, এরা না অলওয়েজ আমায় ফাঁসিয়ে দেয়। এই দেখো, শালা হারামি শুভ্রটা আমাকে ফোন দিয়ে জোর করে ডেকে এনে এখন নিজেই নাক ডেকে ঘুমাচ্ছে। ইচ্ছে করছে শালাকে এই ঘুষিতে নাক ফাটিয়ে দেই। ফাটিয়ে দিন না, মানা করেছে কে? ওনার নাক ফাটানোই উচিত। কিন্তু আপনাকে ডেকে পাঠানোর কারণ? তোমাদের বাসায় যাওয়ার জন্য। নতুন জামাইয়ের সাথে নাকি যেতে হয়, সেই নিয়ম রক্ষার্থে আমি আর শুভ্র যাচ্ছি অভ্র ভাইয়ের পিছু পিছু। এই শোনো না, বউয়ের বাড়ি যাওয়ার পর নাকি বরের সঙ্গীতের উদ্ভট আর ভয়ঙ্কর সব জিনিস খেতে দেওয়া হয়, লাইক মরিচের জুস। ওনার এমন ভয় পাওয়ার দৃষ্টিতে অবাক হলাম আমি। একটু সিরিয়াস ফেস নিয়ে বলে উঠলাম, হ্যাঁ তা তো খেতে দেওয়াই হয়। ও মাই গড সানশাইন, লুক আমায় এসব খেতে দিও না। শুনেছি ভাইয়ের শালিরা এমনই করে। সেই হিসাবে তুমি তো হবে তার লিডার, তাই তোমাকে বলছি যা খাওয়ানোর তোমার জামাইকে খাইও, আমাকে নয়। আমি কিন্তু সম্পর্কে তোমার ভাসুর হই, শুভ্র থেকে একদিনের বড় আমি। ওনার কথায় হু হা করে হেসে উঠলাম আমি। উনি কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থেকেই হুট করে উঠে দাঁড়িয়ে হাঁটা দিলেন সিঁড়ির দিকে। আমি ওনার যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার হেসে উঠলাম। এরা সবাই পাগল নাকি? সন্ধ্যা 7টা, আমি শুভ্র ভাইয়ার আর সাহিল ভাইয়া বসে আছি আমাদের ছাদে। ওনাদের দুজনের গায়ে বেগুনি রঙের পাঞ্জাবি, দুজন ক্রমাগত বাদাম চিবাচ্ছে, আর আমি খুব মনোযোগ দিয়ে ওনাদের কথা শুনছি। শুভ্র ভাইয়ের ব্যাপক আফসোস হচ্ছে। ওনাকে দেখে মনে হচ্ছে উনি রীতিমতো আফসোসের সাগরে হাবুডুবু খাচ্ছেন। দেখলি তো সাহিল, ভাই জাতি এমনই হয়। আমাদের এক্সামে পড়া বাদ দিয়ে আমাদের সাথে এনে এখন হাওয়া বউ নিয়ে দরজা লাগিয়ে খোলায় নামক নেই। বলি আমাদেরও তো কিছু হক আছে নাকি? এতে তুষ্ট তাচ্ছিল্য করা হচ্ছে আমাদের। এ তো ঢং মাইরো না মামা। আজকে তোমার বিয়ে মেনে নিলে তুমিও আমায় একা ফেলে ওই দরজা লাগাইতা। সাহেল, তুই আমাকে এমন ভাবিস? দেখ, আমার বউ যে আমার সামনে বসে আছে, আমি কি একবারও তাকিয়েছি সে কখন থেকে তোকেই দেখে যাচ্ছে? আগলা পিড়ির চুরের লক্ষণ, সারা হাস্যরা। এমন করিস কেন দোস্ত? শুভ্র ভাইয়ের কথার মাঝপথে চিত্রা ছাদে এসে মুখ ফুলে বলে উঠল, আমি মেয়ে হিসাবে কেমন? চিত্রার হঠাৎ এমন কথায় আমরা তিনজনই অবাক। হঠাৎ ও কোথা থেকে টপকালো তাও বুঝতে পারছি না। আমি ব্যাপারটা বুঝে নিয়ে কিছু একটা বলতে যাব, ঠিক তখনই শুভ্র আর সাহিল ভাইয়া একসাথে বলে উঠলেন,
গোলাপের মতো। কথা বলে দুজন একসাথে হুহা করে হেসে উঠলেন। আমি ভোরকুসকে তাকাতেই নিজেদের সামনে নিয়ে মুখ চেপে হাসতে লাগলেন। চিত্রা এবার আমার পাশে চেয়ারটাতে বসে চোখ থেকে চশমা খুলে নিয়ে মুখ ফুলিয়ে বলে উঠল, দেখ তো আমার চোখ কি টেরা? চিত্রার কথায় আমারও অবাক হলাম। আমি এমন একটা টপিক কোথা থেকে এলো বুঝতে পারছি না। ভুরুকুসকে কিছু একটা বলতে যাব, ঠিক তখনই আবার দুজন একসাথে বলে উঠলেন, না বোন, তোমার চোখ দুটি অতীব স্বচ্ছ। কথাটা বলে খিলখিল করে হেসে উঠলেন দুজনে, একদম প্রাণবন্ত হাসি। চাঁদরওয়ালায় দুজনকে অসম্ভব সুন্দর লাগছে। এরা যেন কোনো স্বর্গীয় দূত। ওদের হাসিতে রেগে মেগে উঠে দাঁড়ালো চিত্রা, কান্না কান্না ভাব নিয়ে বলে উঠল, দেখছিস রোদ, ওনারা কেমন মজা করছে আমায় নিয়ে। থাকবো না, আমি এক্ষুনি চলে যাব। কথাটা বলে চিত্রা হাঁটা দিল সিঁড়ে ঘরের দিকে। আমি উঠে দাঁড়িয়ে বার করে চিত্রাকে ডেকেই কোমরে হাত রেখে রাগে চোখে ওনাদের দিকে তাকালাম। দুজনই হাসি চেপে চুপ করে বসলেন। শুভ্র ভাইয়া ভুঁড়ি নাচিয়ে বলে উঠলেন, কি চিত্রাকে ওভাবে বললেন কেন? কি বললাম সাহেল? আমরা কি খারাপ কিছু বলিনি? না, একদম না। দেখলে তো, সাহেলও বলছে খারাপ কিছু বলিনি। আমি রাগি চোখে তাকাতেই সাহেল ভাইয়া বলে উঠলেন, বুঝলি শুভ্র, আজকাল জেনারেশন ভালোর কোনো খাওয়া নেই। এই যে সাধু ভাষায় কত সুন্দর একটা প্রশংসা করলাম, বুঝলো না। উল্টো দেখ কেমন রেগে তাকায়। বোথ অফ ইউ আর জাস্ট ইম্পসিবল। কথাটা বলে ঘুরে দাঁড়িয়ে হাঁটা দিলাম সিঁড়ির দিকে। চিত্রাকে আটকাতে তো হবেই। আমি ঘুরে দাঁড়াতেই দুজন আবারও খিলখিল করে হেসে উঠলেন। আমি ভুরুকুসকে ফিরে তাকাতেই ঠোঁটে আঙুল চেপে চুপ হয়ে গেলেন দুজনেই। একটি দীর্ঘশ্বাস ফেলে আবারও হাঁটা দিলাম আমি। সিঁড়ির দুচাপ পুরাতেই আবারও কানে এলো তাদের প্রাণ খোলা হাসি। দুটো আলাদা মানুষের মধ্যে এত মিল কী করে হয় কে জানে। দুজনই আস্ত শয়তান। একজন একটু চুপচাপ হলেও আরেকজন পুরোই রাক্ষস। নিজের কষ্টের এত সহজে ভুলে গিয়ে কি বন্ধুর সাথে এভাবে গলা মিশিয়ে হাসা যায়? এই বন্ধুটা যেন অটুট থাকে সারা জীবন। এই টাকলা, আপনি আপনার এই হিরো মশাইকে বলে দিন আমায় যেন যেতে দেওয়া হয়, নয়তো ভালো হবে না, বলে দিচ্ছি। রোদেলার কথায় মুচকি হাসলো শুভ্র। কোটটা খুলে পাশের সোফায় রেখে শার্টের উপরে দুটো বাটন খুলে সোফায় বসতে বসতে বলে উঠল সে, সজীব, মিস রোদেলাকে বলুন এমন একটা বাজে নিউজ কেন ছাপিয়েছেন উনি। কি চায় উনি? পপুলারিটি আর মানি? ইয়েস স্যার। ম্যাম স্যার বল। শাট আপ। আমি বয়রা না, কানে শুনি। এই যে মিস্টার পিএ, নায়ক সাকিবের বলুন আমি এসব খবর টবর ছাপাইনি। আর ছাপানোই বা কি, সত্যই তো ছিল। হোয়াট? সত্য? সজীব? ইয়েস স্যার। ওনাকে বলুন কি প্রুফ আছে ওনার কাছে? আজাইরা? হোয়াট আজাইরা? আমার কাছে প্রুফ আছে। আপনি যে আমাদের নিউজে জিএবের সাথে প্রাইভেট টাইম কাটাচ্ছেন সেটা আমি জানি। আই উইল মেক আ নিউজ অন ইট। ইটস আ মিসআন্ডারস্ট্যান্ডিং মিস রোদেলা। উই ক্যান মেক আ ডিল, আই উইথ গিভ ইউ মানি ফর দ্যাট। কত টাকা চায় আপনার? শুভ্রর কথায় ভুরুকুচকে তাকালো রোদেলা। চোখ মুখ গরম করে বলে উঠল সে, খোঁজ দেওয়া হচ্ছে? ও মাই গড, এত বড় সাহস! একজন জার্নালিস্টের মেয়েকে খোঁজ দেওয়া হচ্ছে? লিসেন, আই ডোন্ট ওয়ান্ট ইউর মানি ডাফার। এবার উঠে দাঁড়ালো শুভ্র। শার্টটা ঠিক করে পাশের টেবিল থেকে পানির গ্লাসটা তুলে নিয়ে বলে উঠল, দেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট? ডু ইউ ওয়ান্ট টু ম্যারি মি? হোয়াট? বিয়ে আর আপনাকে? আস্তে গড়ে ফেলাবো। এসব নায়কটাকে বিয়ে করার চেয়ে সুসাইড করে বেটার। অলওয়েজ হিরোইনদের সাথে জড়াজড়ি চুম্মাচুম্মি, ছি, ইয়াক। কথাটা বলে চোখ মুখ কুঁচকে ফেলল রোদেলা, যেন কেউ করলার জুস খাইয়ে দিয়েছে তাকে। শুভ্র ভুরু কুঁচকে তাকালো। তাকে নিয়ে কেউ এমন কিছু ভাবে, চিন্তারও বাড়ি ছিল তার।